ছাত্রছাত্রীরা, আমরা আজকে ক্লাস 9 এর ইংলিশ সিলেবাস থেকে একটা কবিতা পড়ব। পোয়েম লেসন 6, তার নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। ঠিক আছে, কবিতার নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। যদি তোমাদের কাছে টেক্সট বুক থাকে তাহলে তোমরা পেজ 45 বা 45 পৃষ্ঠায় পোয়েমটা পাবে, একটু দেখতে পারো। কবিতাটা লিখেছেন এমিলি জেন জানে ব্রন্টে। এমিলি জেন বা এমিলি জানে ব্রন্টে। এমিলি ব্রন্টে, ওনার আরো দুটো বোন ছিল, শার্লট ব্রন্টে আর অ্যান ব্রন্টে। তারাও কিন্তু লেখিকা ছিলেন। উনি এখন যে কবিতাটা আমরা পড়ব সেখানে ওনার ছোটবেলার সম্বন্ধে আমরা কিন্তু কিছুটা বুঝতে পারি। এমিলি জানে ব্রন্টে জন্ম হয়েছিল ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমের থর্নটন বলে একটি কাউন্টি। ইউনাইটেড কিংডমে থর্নটন বলে একটি জায়গায় 1818 বা 1818 সালে, ঠিক আছে, 1818 সালে ওনার জন্ম হয়েছিল ইউনাইটেড কিংডমের থর্নটন। যখন এরা ছোট ছিল, এরা যেখানটায় থাকতো সেটাকে ইংল্যান্ডে কান্ট্রি সাইড বলা হয়। কান্ট্রি সাইড মানে হলো যে একদম পুরো শহর নয়, লন্ডনের মতন বা লন্ডনের মতন অত বড় শহর নয়, একটু সাধারণ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে একটু গ্রাম ভাব বা শহরতলি ওই এলাকায় ওরা থাকতো। এই জন্য এরা কিন্তু প্রকৃতির মাঝে থাকতো। সেই সময় এরা যখন থাকতো, ছোটবেলাটা এদের কেটেছে প্রকৃতির মাঝে। এদের গল্পে বা কবিতাতে এই জন্য বোনদের যে গল্পটা আছে, গল্পগুলো ওনারা লিখছেন, তার মধ্যে অনেক জায়গায় আমরা এই কান্ট্রি সাইড ইংল্যান্ডের একটা কিন্তু পরিচয় পাই। এমিলি জেন বা এমিলি জানে ব্রন্টের যে একটা খুবই নাম করা একটা উপন্যাস আছে, সেই উপন্যাসটির নাম হলো উদারিং হাইটস। আশা করব যে তোমরা যখন বড় হবে তোমরা সবাই সেই উপন্যাসটা কোনো সময় পড়বে। উদারিং হাইটস ওনার লেখা একটি উপন্যাস, খুব সুন্দর একটি উপন্যাস। সেটাও ইংল্যান্ডের কান্ট্রি সাইডের উপরে গল্পটা বেসড। এবার আমরা কবিতাটাতে চলে যাব। এই কবিতাটাতে আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু আমাদের প্রকৃতির মাঝে নিয়ে গিয়েছে। প্রকৃতিতে সেদিন কবি কেমন একটা দিন নিজের সামনে দেখতে পাচ্ছেন, সেটাই উনি আমাদেরকে একটা বিবরণ দিয়েছেন। আমরা এবার সেটাই পড়ব। আগে আমি একটা করে প্যারাগ্রাফ বা স্ট্যান্জা পড়ব, তারপরে সেটার মানেটা বা অর্থটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো। নো, the day has wept its fill, spent its store of silent sorrow. প্রথম লাইনটাই কিন্তু কবিতার নাম, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এখানে লক্ষ্য করবে, যদিও তোমাদের বইতে প্রতিটা শব্দ ক্যাপিটাল লেটারে নেই, আমি আজকে বোর্ডে চেষ্টা করছি বেশিরভাগটাই ক্যাপিটাল লেটারসে লেখা, যাতে তোমরা টিভি স্ক্রিনে এটা পরিষ্কার করে লেখাগুলি বুঝতে পারো। ঠিক আছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটাই হলো আমাদের কবিতার প্রথম লাইন। এইটাই আমাদের কবিতার নাম। তার মানে সেই পাহাড়ের উপরে হালকা কুয়াশা। প্রথমেই খুব সুন্দর প্রকৃতির প্রতি আমাদেরকে কবি আকৃষ্ট করছেন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে, দূরে পাহাড়ের উপরে যে কুয়াশা আছে সেটি খুব হালকা। মাইল্ড মানে
হালকা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে যে কুয়াশা আছে সেটি হালকা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, এই কুয়াশা দেখে বোঝা যায় যে আগামীকাল কোনো ঝড় হবে না। টুমরো, TOMMORO, টুমরো, টুমরো মানে আগামীকাল। পাহাড়ের উপরে যে হালকা কুয়াশা আছে তা দেখে বোঝা যাচ্ছে যে আগামীকাল কোনো ঝড় হবে না। ঝড় হলে কেমনি আকাশ অন্ধকার হয়ে আসে বলো? ঝড় বা বৃষ্টি হলে তার আগে আকাশ কেমন অন্ধকার হয়ে আসে না? সেটাই বলছে যে এই সময় যে কুয়াশাটা পাহাড়ের উপরে আছে সেটি খুবই হালকা, এই জন্য আগামীকাল বৃষ্টি বা আগামীকাল ঝড় হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, আজকের দিনটি যতখানি কাঁদবার ততখানি সে কেঁদে নিয়েছে। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, আজকের দিনটির যতখানি কাঁদবার সে কেঁদে নিয়েছে। তার মানে হলো যে আজকের দিনে যেটুকু বৃষ্টি হবার ছিল সেইটুকু হয়ে গিয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ট মানে খরচা করে ফেলেছে, SPENT, স্পেন্ট, স্পেন্ট মানে হলো খরচা করা। নিজের সাইলেন্ট, সাইলেন্ট সরো, সাইলেন্ট কথাটার মানে হলো নীরব, আর সরো কথার মানে হলো দুঃখ। নিজের নীরব দুঃখের ভান্ডার আজকের মতন সে শেষ করে নিয়েছে। এবার দ্বিতীয় স্তবক বা সেকেন্ড স্ট্যান্জা। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আই এম, লক্ষ্য করো ফার্স্ট লাইনটা কি লেখা আছে? ও আই এম গন ব্যাক to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. এবার সেকেন্ড স্ট্যান্জার এক্সপ্লেনেশন। ও আমি, I am gone back, I am দেখো I apostrophe am, তার মানে হলো I am। এখানে বলতে চেয়েছেন I am, কিন্তু উনি লিখেছেন I am। কেন? এটা ছন্দ মেলানোর জন্য লেখা হয়, কবিতার মধ্যে একটা মাধুর্য আনার জন্য, কবিতাটাকে সুন্দর যাতে শোনায়, পড়তে যাতে ভালো লাগে, এই জন্য এইভাবে কবিরা লিখে থাকেন। ও I am gone back, I am মানে I am, gone back মানে আমি পৌঁছে গিয়েছি, আমি চলে গিয়েছি। আমি এখানে কার কথা বলা হচ্ছে? কবির কথা বলা হচ্ছে। কবি নিজেই নিজের কথা বলছেন যে আমি চলে গিয়েছি আমার সেই যৌবনের, সেই ছোটবেলার দিনগুলিতে। আমি চলে গেছি আমার ছোটবেলার দিনগুলিতে। ইউথ, ইউথ, ইউথ মানে হলো ছোটবেলা, বা এখানে কবি কিন্তু ছোটবেলার কথা বলেছেন। ইউথ মানে কবি এখানে নিজের ছোটবেলার কথা বলেছেন, যদিও ইউথ মানে কিন্তু যৌবন কাল। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি ফিরে গিয়েছি আমার ছোটবেলার দিনগুলিতে। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটি ছোট্ট শিশু, আমি আবার একটি ছোট্ট শিশু। কবি মনে করছেন যখন উনি ছোট ছিলেন তখন কেমন ছিল প্রকৃতি, আজকের দিন থেকে কতটা আলাদা। মানে আজকের দিনের এই পরিবেশ দেখে কবি যখন আজকের দিনের এই পরিবেশটি দেখছেন তখন কবির কিন্তু নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটি বাচ্চা হয়ে গিয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, নিথ দেখো এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে কথাটি দেওয়া আছে NEATH, আগে একটা কি আছে? একটা অ্যাপোস্ট্রফি আছে। তার মানে কি বলো তো? তার মানে হলো এখানে কোনো অক্ষর মিসিং আছে। আসল কথাটা হলো বিনিথ, কথাটা হলো বিনিথ, বিনিথ মানে হলো নিচে।
কোনো কিছুর নিচে। কিসের নিচে? নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমি আমার বাবার আশ্রয়ের যেই ছাদ বেচাল তার নিচে আমি আছি। মানে কবি তখনও ছোট্ট, নিজের বাবার বাড়িতেই উনি আছেন, বাবার বাড়ির যে আশ্রয় সেটার কথাই উনি এখানে বলছেন। and neath my father's sheltering roof and near the old hall door, কবির মনে পড়ে যাচ্ছে ওদের বাড়িতে, ওনাদের বাড়িতে একটা হল ছিল, মানে বড় ঘর, স্লিপিং রুম আর হল এটা হলো পার্থক্য, মানে বসবার জায়গা। সেই হলে বড় দরজার কাছে উনি দাঁড়িয়ে আছেন। ওনার বাবার বাড়িতে যার উপরে সুন্দর ছাদ, সেই বাবার বাড়ির ছাদের তলায় উনি দাঁড়িয়ে আছেন। হলের যে দরজা সেই দরজার কাছে, উনি হলের যে দরজা তার কাছে উনি দাঁড়িয়ে আছেন, সেই সময়ের কথা ওনার মনে পড়ে যাচ্ছে। এবার থার্ড স্ট্যান্জা। I watch this cloudy evening fall after a day of rain. Blue mists, sweet mists of summer fall the horizon's mountain chain. আমি দেখি, watch, W-A-T-C-H, watch মানে দেখি। এখানে তোমাদের একটা কথা বলবো, দেখো watch see, look, এই তিনটে কথা আমাদের কবিতায় যেটা আছে সেটা হলো ওয়াচ। প্রায় কাছাকাছি শব্দ হলো সি বা লুক, সবগুলোর মানেই এখানে হলো দেখা। পার্থক্য কি? কবি কেন ওয়াচ কথাটাই ব্যবহার করেছেন? দেখো, সি মানে হলো দেখা, আমি যখন তোমাদেরকে দেখছি তোমরা আমাকে দেখছো, এমনি দেখছো, হয়তো আমার কথাই ভাবছো না কিন্তু দেখছো, সেটা হলো সি। লুক, লুক মানে দুরকম হতে পারে। একটা যদি আমি কারো দৃষ্টি আকর্ষণ করি, লুক দেয়ার ইজ আ বয়, ওই দেখো ওখানে একটি ছেলে আছে, লুক, বা লুক অ্যাট দ্য বোর্ড, যদি আমি তোমাদের বলি বোর্ডের দিকে তাকাও, এটা হলো লুক, একটু মন দিয়ে দেখা। ওয়াচ, ওয়াচ মানে কি? লক্ষ্য করা, অনেকক্ষণ ধরে মন দিয়ে লক্ষ্য করাকে বলা হয় হলো ওয়াচ। অনেকক্ষণ ধরে মন দিয়ে দেখছে সেই জন্য বলছে ওয়াচ, ঠিক আছে? সো আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি যে আস্তে আস্তে এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে। আফটার আ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টি হওয়ার পর, সারাদিন বৃষ্টি হওয়ার পর আমি লক্ষ্য করি কিভাবে আস্তে আস্তে এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে। ব্লু মিস্টস, নীলাভ কুয়াশা, নীল কুয়াশা, সুইট মিস্টস অফ সামার ফল দ্য হরাইজনস মাউন্টেন চেইন। মিস্ট যেটা আর কি, মিস্টের কথা বলছে ব্লু, ব্লু মানে হলো নীল, হালকা নীল রং। এই মিস্টটাই, কুয়াশাটা যদি ডার্ক হতো বা গ্রে হতো বা অন্ধকার হতো তাহলে বোঝা যেত যে আগামী দিন বা আজকেই হয়তো আবার বৃষ্টিপাত হতে পারে, বেশ জোরে বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে। কিন্তু যেহেতু মিস্টটা এখানে কালার বলছে ব্লু মিস্ট, দেখো কি বলছে, ব্লু মিস্ট। ব্লু মিস্ট মানে হলো কুয়াশাটা হচ্ছে নীল নীল রং। যখন আকাশের রং খুব সুন্দর হালকা নীল থাকে তখন কি বৃষ্টি হয়? হয় না, তাই না? ঠিক তেমনি এই মিস্টটা যখনই নীলচে নীলচে রঙের, তার মানে হয়তো আর বৃষ্টি টিষ্টি হবে না। ব্লু মিস্ট খুব মিষ্টি, এই কুয়াশা খুব মিষ্টি লাগছে কবির কাছে। সুইট মিস্টস অফ সামার ফল, সামার গ্রীষ্মকাল, সামার ফল মানে কাভার, ফল মানে হলো কাভার। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, হরাইজন দেখো, হরাইজন HORIZON, হরাইজন
কথাটার মানে হলো দিগন্ত রেখা। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, দূরে দিগন্ত রেখায় পাহাড় বা পর্বতমালা, পর্বত শ্রেণী, সেখানে আস্তে আস্তে নীল রঙের কুয়াশা ছিল, নীল রঙের কুয়াশাটা ঢেকে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। কবি দেখছেন, কবি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। I watch this cloudy evening fall after a day of rain. একদিন সারাদিন বৃষ্টি হওয়ার পর আমি লক্ষ্য করলাম কিভাবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। ব্লু মিস্ট, সুইট মিস্টস অফ সামার ফল, খুব মিষ্টি নীল কুয়াশা এবার নেমে আসছে দ্য হরাইজনস মাউন্টেন চেইন, সেই দিগন্ত রেখার কাছে যে পাহাড় তার উপরে সেই মিস্ট দেখা যাচ্ছে। এবার ফোর্থ স্ট্যান্সা। The damp stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. কি হচ্ছে, এখন যে ঘাস আছে, ঘাসটি কেমন দেখো, লং গ্রিন গ্রাস, ঘাস হলো লম্বা এবং সবুজ, লম্বা সবুজ ঘাসে তখন ড্যাম্প, ড্যাম্প মানে হলো ভেজা, লম্বা সবুজ ঘাস তখন ভেজা, সেখানে দাঁড়িয়ে সেখানে কি পড়ে আছে, ড্যাম্প, ড্যাম্প মানে হলো ওখানে পড়ে আছে বৃষ্টির জল, সারাদিন বৃষ্টি হওয়ার পর লম্বা সবুজ ঘাস ভিজে হয়ে আছে। The damp stands in the long green grass, গ্রাসটা কেমন, লম্বা এবং সবুজ, সেখানে পড়ে আছে বৃষ্টির জল, ভিজে আছে, সারাদিন বৃষ্টি হয়েছে তাই ওটাকে আমরা বলছি ড্যাম্প মানে ভিজে। The damp stands in the long green grass, as thick as morning's tears. মর্নিং সকালবেলা যে অশ্রু, টিয়ার্স মানে হলো চোখের জল, সকালবেলার চোখের জলের মতন, সকালবেলার চোখের জল কি বলতো, কুয়াশা, সকালবেলার চোখের জল কি, ওষ বা যেটাকে আমরা বলি শিশির, সকালবেলার চোখের জল হলো শিশির, সকালবেলার শিশির যেরকম ঘাসের ওপর পড়ে থাকে ঠিক তেমনি করে এখন বৃষ্টির জল পড়ে আছে কিসের ওপরে, ঘাসের ওপর। And dreamy scents of fragrance pass, আর স্বপ্নালু সব সুন্দর সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, মিষ্টি মধুর গন্ধ, ফ্রেগ্রেন্স, ফ্রেগ্রেন্স দেখিনি না, আচ্ছা এখানে দিচ্ছি দেখো, ফ্রেগ্রেন্স মানে হলো মিষ্টি গন্ধ, এন্ড স্বপ্নালু, এবং স্বপ্নালু মিষ্টি গন্ধ সুন্দর করে যেন চলে যাচ্ছে, এবং সেগুলো কি বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে আগের দিনে, সেই আগের জীবনে বা আমার গত দিনে, মানে যে দিনগুলো আমার কেটে গিয়েছে, আদার ইয়ার্স, সেসব আরো সব স্মৃতি আমার কাছে যেন নিয়ে আসছে। আবার দেখো, the damp stands in the long green grass, ড্যাম্প মানে কি, ড্যাম্প মানে হলো ভেজা ভাবটা, DAMP, ড্যাম্প, ড্যাম্প মানে হলো ভেজা ভাব, যেটা ভেজা সেটাকে আমরা বলি ড্যাম্প। ড্যাম্প স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস, যখন কোনো কবিতা পড়বে বা কোনো টেক্সট পড়বে খুব মনোযোগ দিয়ে পড়বে, তাহলে ভালো করে পড়লে পরে কি হয়, যে কোনো প্রশ্নও আমরা উত্তর দিতে পারি। যেখানে গ্রাসটাকে কিভাবে ডেসক্রাইব করেছেন কবি, সেটা কিরকম বলেছেন, লং আর গ্রিন, দুটো উনি শব্দ গ্রাসের জন্য ব্যবহার করেছেন, মানে ঘাস কি, লং আর গ্রিন। The damp stands in the long green grass, as thick as morning's tears. এবং সেগুলো কেমন, যেমন সকালবেলা শিশির পরে ঘাস ভিজে থাকে
ঠিক তেমনি সারাদিন বৃষ্টি হওয়ার পরে ঘাস ভিজে হয়ে আছে। and dreamy sense of fragrance pass, এবং খুব মিষ্টি গন্ধ, সুন্দর গন্ধ, সুগন্ধ, ফ্রেগ্রেন্স মানে হলো সুগন্ধ, ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এবং এগুলো কিসের কথা বলছে? আগামী দিনের কথা বা পার হয়ে এসেছি গত দিনের কথা আমাদেরকে বলছে, সব বছরগুলোর কথা বলছে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে কবিতার একটা ধারণা দিতে পারলাম। এবার আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি সবসময় বাচ্চাদের বলে থাকি, তোমাদেরকেও বারে বারে বলছি, ক্লাসেও বলছি, কি কথাটা, যে আমরা একটা টেক্সট কিন্তু বারে বারে পড়ব। যখন আমরা বাড়িতে থাকবো তখনও পড়ব। আমি অনেক সময় দেখেছি যে ছেলেমেয়েরা কি করে, যেহেতু এটা সিন প্যাসেজ, সেই জন্য কি হয়, পরীক্ষার সময় ওরা প্যাসেজটা পড়ে উত্তরগুলো বের করার চেষ্টা করে। তা কিন্তু নিয়ম না, আমরা বাড়িতেও টেক্সটটা বারে বারে পড়ব। এক্সকিউজ মি, আমরা বাড়িতেও টেক্সটটা বারে বারে পড়ব, যাতে আমরা বুঝতে পারি প্রতিটা লাইনের মানে, প্রতিটা শব্দের মানে। তাহলে পরীক্ষার হলে আমাকে উত্তর আলাদা করে খুঁজতে হবে না, আমি জানবো যে আমার উত্তরটি ঠিক কোথায় আছে। ঠিক আছে, আবার যখন পরীক্ষাও তোমাকে যখন প্রশ্নটা দেবে, যে এই কবিতাটা পড়ে তারপরে তুমি প্রশ্নগুলোর উত্তর দাও, আগেই কিন্তু প্রশ্নে চলে যাবে না। ঠিক আছে, নিয়ম হলো যে তুমি আগে কবিতাটা বারবার করে, দুবার করে, তিনবার করে পড়বে, তোমাদের অনেক সময় থাকে। তোমরা কবিতাটা যেইটুকু দেওয়া আছে তার মধ্যে থেকেই তো প্রশ্ন হবে, তোমরা ভালো করে সেইটুকু পড়ে নেবে, তারপরে তোমরা প্রশ্নগুলোর দিকে যাও। আর দেখো, এবার তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা একটু যাই। পেজ 47, এক্সারসাইজ 1, পেজ 47, এক্সারসাইজ 1। আমি এগুলো এখন মুছে দিচ্ছি। আচ্ছা, পেজ 47 এ আমাদের আগে যেটা আছে সেটা হলো এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আমরা এখন কি করব, আগে হলো যে অল্টারনেটিভগুলো আমাদের দেওয়া আছে, যেটাকে তোমরা খুব সহজেই বলো এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। দেখি কি আছে। Exercise 1. The mist, এক নম্বর, the mist was upon the, মিস্টটা কিসের উপর ছিল? মিস্ট কিসের উপরে ছিল? যদি কবিতা আমরা মন দিয়ে পড়ে থাকি প্রথম লাইনেই এবং কবিতার নামেই আমরা দেখে নিচ্ছি যে মিস্ট ছিল হিলের উপর। The mist was upon the hill. আমি সবকিছু ক্যাপিটালে লেখার চেষ্টা করছি, হ্যাঁ, এটা কিন্তু নিয়ম নয়, কিন্তু আমি লিখছি যাতে তোমরা বুঝতে পারো ওখান থেকে। The sorrow of the day is described as, দিনের যে sorrow, যে দুঃখ বা কষ্ট, সেটাকে কি হিসেবে দেখানো হয়েছে, কেমন? এটাও কবিতাতে লেখা আছে সাইলেন্ট, সাইলেন্ট sorrow, এটা হবে সাইলেন্ট। The hall door mentioned in the poem is, কবিতায় যে হলের দরজার কথা বলা আছে সেটি কেমন? নিউ, লার্জ, ব্রোকেন না ওল্ড? এখানে আমাদের দরজার কথা লেখা আছে হলো ওল্ড, তাই না, পুরনো দরজা। ওল্ড।
দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, কবি কি লক্ষ্য করেন? ক্লাউডি কি ছিল? মর্নিং, ইভিনিং, আফটারনুন না নাইট? তোমরা জানো কবিতাতে পড়েছো যে ক্লাউডি ছিল হলো ইভিনিং। ঠিক আছে, cloudy evening. The color of the mist is, মিস্টের রং কেমন ছিল? মিস্টের রং কেমন ছিল? আমি আগেই বলেছি ভালো ওয়েদার, তাই এখানে মিস্টের রঙের কথা বলা আছে ব্লু। মিস্টের রং ছিল ব্লু। এবার the damp stands on the, ড্যাম্পটা কোথায় ছিল? মানে ভেজা ভেজা ভাবটা কোথায় ছিল? গ্রাসের উপর। 6 নাম্বার। The damp stands on the grass. এগুলো তোমাদের বইয়ের প্রশ্ন, এমসিকিউ। এছাড়াও আমি তোমাদেরকে বারে বারে বলছি তোমরা কিন্তু টেক্সটটা খুব ভালো করে পড়বে। যেরকম তোমাদেরকে বলতে পারে যে দ্য মর্নিং টিয়ার্স গুলো কেমন ছিল? মর্নিং টিয়ার্স কেমন ছিল? থিক। লাস্ট প্যারাগ্রাফে দেখো, লাস্ট স্ট্যান্জাতে সেকেন্ড লাইনে আছে অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স। ঠিক আছে, যে মর্নিং টিয়ার্সরা, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য মর্নিংস টিয়ার্স অ্যাজ ড্যাশ। যদি দিল কমপ্লিট দ্য সেন্টেন্সে, সেখানে আমরা লিখতে পারবো থিক। তোমাদেরকে আমি বললাম ফোর্থ স্ট্যান্জাতে ফার্স্ট লাইনটা লক্ষ্য করো, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রাস? মানে কবি গ্রাসকে কিভাবে, গ্রাসের বিবরণ কিভাবে দিয়েছেন। তখন তোমরা কি বলবে? The poet describes the grass as long and green. ঠিক আছে, এইভাবে কিন্তু কবিতার ভেতরেও ছোট ছোট করে প্রতিটা লাইন তোমরা মন দিয়ে পড়বে। তারপরে তোমাদের প্রশ্ন আছে, where does the poet see herself when she thinks of her childhood? কবি যখন নিজের ছোটবেলার কথা ভাবেন তখন উনি নিজেকে কোথায় দেখেছেন? দুটোই লিখতে হবে, beneath her father's sheltering roof near the old hall door. এই দুটো পয়েন্টই কিন্তু তোমাদেরকে এখানে বলতে হবে। What did the poet watch on the cloudy evening? আর এই ক্লাউডি ইভিনিং এ কবি কি দেখতে পেয়েছেন? একদম পরিষ্কার কবিতাতেই লেখা আছে I watched this cloudy evening fall. ক্লাউডি ইভিনিং এ কি কি দেখতে পেয়েছেন কবি সব লিখতে হবে ওখানে। The poet watches the cloudy evening fall after a day of rain. ব্যাস এইটুকু লিখলেই হলো। ঠিক আছে, আজকে আমরা কবিতাটা এইভাবেই কমপ্লিট করলাম। তোমরা ভালো করে পড়বে। তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার সবার দেওয়াই আছে, দেখছো তোমরা, মাঝে মাঝেই যাচ্ছে স্ক্রিনে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে তোমরা সেটা করতে পারো। সুস্থ থাকবে, ভালো থাকবে।